ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করতেই মূলত জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা। এমনটাই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। বলেন, এর মধ্য দিয়ে দিল্লির কাছে একটা কড়া বার্তা দেয়া সম্ভব হয়েছে যে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশে সবাই এক। এই উদ্যোগ দেশের রাজনীতিতে উদাহরণ হয়ে থাকবে বলেও মনে করেন তারা। দেশে চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে তিনি সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন। প্রধান উপদেষ্টার এই উদ্যোগকে দেশের বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ সবাই সাধুবাদ জানিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দল, মত, ধর্ম নির্বিশেষে সবাই এক প্ল্যাটফর্মে নিয়ে আসার এই নজির স্বাধীনতার পর এটাই প্রথম, যা দেশের মধ্যে বড় ঐক্য তৈরি করবে। তাছাড়া যাদের মধ্যে একটা গাছাড়া ভাব দেখা যাচ্ছিল, তারাও গণঅভ্যুত্থানের চেতনায় ফিরবে বলেও মত তাদের। একটা ক্লিয়ার মেসেজ ইন্ডিয়াকে দিয়েছে এবং সেটার সঙ্গে আমি মনে করি জনগণ একমত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তারা দাঁড়িয়েছে। এটা কিন্তু একটা খুব স্ট্রং মেসেজ। বাংলাদেশের যে সমস্ত স্টেক হোল্ডার তারা কাছাকাছি আসবে, স্টেক হোল্ডাররা নেগোসিয়েশনে বসবে, সমঝোতা করবে এবং বাংলাদেশ তাকে উঠে দাঁড়াতে পারবে। দেশের বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ সবাই এই ঐক্যের আহ্বানকে সাধুবাদ জানিয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, এটা সত্য, সবার মধ্যে কোনো ঐক্য নেই, তাই ঐক্য গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জাতির স্বার্থে আমাদের জাতীয় ঐক্য নাই, সেই প্রেক্ষাপটে এই জাতীয় ঐক্যের ডাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক অবস্থা এখনও ভালো না, এখনও খারাপের দিকেই যাচ্ছে বলা চলে, ভালোর দিকে এখনও যাচ্ছে না। আর অন্যদিকে ভারত যে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, আমরা যে কোনো সময় বিপদগ্রস্ত হতে পারি। এই ঐক্যবদ্ধতার আদর্শিক ভিত্তি শক্তিশালী না হলে এই ঐক্যবদ্ধ অবস্থা কতদিন থাকবে সেটা বলা মুশকিল। এই ঐক্য রাজনৈতিক দলগুলোর কাছে শিক্ষণীয় হয়ে থাকবে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশ্রয় আমরা দিব না কেউ, এই ব্যাপারে আমরা সকলে একমত। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে গিয়ে ভারত সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, সব ষড়যন্ত্র ছিন্ন করে আগামীতে সরকার গঠন করবে বিএনপি। দেশ, জাতি, সার্বভৌমত্ব সহ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে এসব মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। আধিপত্যবাদী মনোভাবের কারণে ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি। 18 কোটি 19 কোটি মানুষের এই দেশকে আপনারা চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে, মিথ্যা অপপ্রচার, অপতথ্য দিয়ে দাবিয়ে রাখতে পারবেন? কখনোই পারবেন না। হঠাৎ করে আপনাদের কি হলো? আমি পার্শ্ববর্তী দেশের নেতৃবৃন্দকে বলছি যে আপনারা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে। আচরণ পরিবর্তন না করলে আগামীতে ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে বলেও মন্তব্য করেন রিজভী। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোন দেশের আগ্রাসন সহ্য করা হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কারো অতীত কেমন
বর্তমান কেমন বা ভবিষ্যৎ কেমন হবে সে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা জনগণের। আর জনগণের রায় জানতে দ্রুত নির্বাচন নেয়ার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিতে সংস্কার প্রয়োজন, তবে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ হতে হবে। সংখ্যালঘুর তকমা লাগিয়ে কিছু মানুষকে ব্যবহার করে একটি পক্ষ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। বলেন, দেশের প্রশ্নে সবাই একজোট। সম্মেলনে কুমিল্লার নামে বিভাগ এবং কুমিল্লার বিমানবন্দর বাস্তবায়নের দাবি জানান জামায়াত নেতাকর্মীরা। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবু বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদী আচরণ ও সাম্প্রদায়িক সহিংসতা তৈরির লক্ষ্যে মিথ্যাচারের বিরুদ্ধে তরুণ যুবকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিভিন্ন যুব সংগঠনের নেতাদের। শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় ঐক্যবদ্ধের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগের দোসররা। তারা ভারতীয় গণমাধ্যমকে প্ররোচিত করার চেষ্টা করছে, যা দেশকে অস্থিতিশীল করে তুলছে। ভারত ও আওয়ামী লীগের এসব চক্রান্তের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। এ সময় এবি যুব পার্টি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ইসলামী যুব মজলিস, বিপ্লবী যুব সংহতি, জাতীয় যুব পরিষদ সহ 10টি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে সংগঠন ছিল যুবদল এবং জামায়াতে ইসলামের যুব সংগঠনকে আজকে আমরা সম্পৃক্ত করতে পারিনি, তবে পরবর্তীতে আমরা তাদেরকেও কিভাবে এখানে সম্পৃক্ত করে বৃহৎ একটি যুব ঐক্য গড়ে তুলতে পারি সে লক্ষ্যে আমাদের আলোচনা আজকে হয়েছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন এবং সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে রাজধানীর বাড়িধারায় ভারতীয় হাইকমিশনে এই স্মারকলিপি দেওয়া হয়। এর আগে বেলা ৩টা থেকে গুলশান ২ গোলচত্বরে জড়ো হন ইনকিলাব মঞ্চের সমর্থকরা। বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে মৌন মিছিল করে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে রওনা হন তারা। তবে কিছুদূর যাওয়ার পর তাদেরকে আটকে দেয় পুলিশ। পরে পুলিশের সহায়তায় ৩ জন প্রতিনিধি হাইকমিশনের স্মারকলিপি দিতে যান। সীমান্ত হত্যা বন্ধ সহ ৬টি দাবি জানানো হয় স্মারকলিপিতে। আমাদের নিরাপত্তা আপনারা দেখবেন, আপনাদের নিরাপত্তা আমরা দেখব। আমরা বন্ধু হতে চাই এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্মাণ করুন। তারা আমাদের সাথে রাজি হয়েছেন এবং বলেছেন তারা এই কনসার্ন তাদের সর্বোচ্চ অথরিটিকে জানাবেন। ভারতের প্রোপাগান্ডার জেরে সেখানে বাংলাদেশিদের যাতায়াত কমেছে, এতে ভারতেরই ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল বন্দর ও কাস্টমস ইমিগ্রেশন পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ কেনাকাটা, চিকিৎসা সহ নানা কারণে ভারতে যায়, তবে সাম্প্রতিক উত্তেজনার জেরে সেই সংখ্যা কমেছে। এ সময় নানা উস্কানিতে সাময়িক বিভ্রান্তি সৃষ্টি হলেও সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নৌ উপদেষ্টা। এর আগে বেনাপোলের প্যাসেঞ্জার টার্মিনাল ও চেকপোস্টের কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা। যাতায়াত একটু কমেছে, তাতে আমাদের কোনো ক্ষতি নাই। যাতায়াত কমে আমার থেকে লোক বেশি যায়, তারা সেখানে চিকিৎসার জন্য যায়, তারা বাজার করতে যায়, না গেছে তাতে আমাদের কি আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার মতে, ঐক্য প্রতিষ্ঠা না হলে অন্তর্বর্তী সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। শুক্রবার রাজধানীর মিরপুরে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং
আহতদের সুস্থতা কামনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় সরকার গঠন করে 6 মাসের জন্য সভা সমাবেশ বন্ধ করারও আহ্বান জানান নুরুল হক নূর। বলেন, কোনোভাবেই ফ্যাসিবাদীদের পুনর্বাসন করা যাবে না। বিপ্লবকে ভিন্ন খাতে নিতে বিভিন্ন মহল ও ভারতীয় মিডিয়া অপতৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ তার। ভারতের ষড়যন্ত্র ও আগ্রাসনের বিরুদ্ধে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গণ অধিকার পরিষদের নেতারা। এইখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, এমনকি আমাদের হিন্দু বোনেরা মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না। এর চেয়ে জঘন্য মিথ্যাচার পৃথিবীতে আর হতে পারে না। এক দল থেকে আরেক দলের ডিগবাজি দিয়ে প্রার্থী হওয়ার পথ বন্ধে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। না ভোটের বিধান আবারও ফিরিয়ে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আরপিওতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করা, প্রবাসীদের ভোটের সূচক সহ অন্তত 20টি বিষয়ে সংস্কারের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সংস্কার কমিশন। গত সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি থেকে হঠাৎ আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি 1 আসনে নৌকা প্রতীকে নির্বাচন করেন শাহজাহান ওমর। সে সময় তার ডিগবাজি নিয়ে সমালোচনার ঝড় ওঠে সারা দেশে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচনের আগে এই ধরনের দলবদল বন্ধের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে অন্তত 3 বছর দলের সদস্যপদ থাকার প্রস্তাব করতে যাচ্ছে সংস্কার কমিশন। কেউ যদি দলের মনোনয়ন পেল না, আরেক দলে গিয়ে সাথে সাথে প্রার্থী হলো, গুরুত্বপূর্ণ নেতা তারা অনেক সময় বাদ পড়ে যায়। তো এবং এর মাধ্যমে ওই যে একটা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ইতিবাচক নয়। নির্বাচনে অটোপাস বন্ধ করা, না ভোটের বিধান ফিরিয়ে আনা, নারী আসনের সংখ্যা বাড়ানো, নির্বাচনী ব্যয় নিরীক্ষা, হলফনামার তথ্য যাচাই, প্রবাসীদের ভোটের সুযোগ, প্রার্থিতা বাতিলে ইসির ক্ষমতা বাড়ানোর বিষয়ে সুপারিশ করতে পারে সংস্কার কমিশন। না ভোটের পক্ষে তো বিরাট জনমত আছে। না ভোট থাকলে কিন্তু 2014 সালের সেই কলঙ্কজনক নির্বাচন হইত না। 153 জন বিনা ভোটে নির্বাচিত হতে পারত না। না ভোট যদি আসে বিনা প্রতিদ্বন্দ্বিতার কারণে নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ডক্টর শামসুল হুদার কমিশনের সময় এই নিয়ে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, সেটা আমরা দেখেছি নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে। সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় আনা, এগুলো বিবেচনাধীন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশগুলো চলতি মাসেই জমা দেওয়ার কথা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্বেতপত্রের তথ্য অনুসারে আওয়ামী লীগ আমলে 28 লাখ কোটি টাকা পাচার সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ভবিষ্যতে এমন অপরাধ রুখতে সুশীল সমাজ, নাগরিক ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চোরতন্ত্র ফিরে আসা ঠেকাতে বিচার ব্যবস্থা সংস্কারের তাগিদ তাদের। সবার আগে অর্থনৈতিক সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। আওয়ামী লীগ সরকারের সময় উন্নয়নের যে গল্প দেয়া হয় তা দেশ বিদেশে প্রশংসা কুড়িয়েছে। তবে শ্বেতপত্র কমিটি মনে করে সত্যিকার অর্থে একটি চোরতন্ত্র প্রতিষ্ঠা করে শেখ হাসিনা সরকার। ব্যাংক ঋণ কেলেঙ্কারি, ব্যাংক অধিগ্রহণ সহ অন্তত 28টি পদ্ধতিতে অর্থ পাচার করেছে তারা। শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অবাধ দুর্নীতির মাধ্যমে 1.5 দশকে পাচার হয়েছে অন্তত 28 লাখ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের দুর্নীতির কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে গেছে। এই ব্যাপক সংস্কার করা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তাই দুর্নীতির ধারা যেন অব্যাহত না থাকে, সেজন্য বিচার বিভাগে সংস্কার আনতে হবে সবার আগে। সুশীল সমাজকে হতে হবে জবাবদিহিমূলক। আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি, এরকম ভালো প্রশ্ন আমরা 90s অভ্যুত্থানে দেখেছি। আবার আমরা দেখতে পাচ্ছি এরা প্রতিজ্ঞা রাখে না। সুতরাং এটা আমাদের সম্মিলিতভাবে কনশাস ভিত্তিতে আমাদের কতগুলি একটা জায়গায় একত্র হতে হবে। রাষ্ট্রচিন্তকদের মতে সাংবিধানিক ও আইনি উপায়ে কাঠামোগত পরিবর্তন করতে হবে। অর্থনৈতিক সংস্কার ছাড়া পরিবর্তন অসম্ভব।
রাজনীতি, সংস্কৃতি সব কিছু নির্ধারক হচ্ছে অর্থনীতি। তাই যদি হয় তাহলে পরে অর্থনীতি ক্ষেত্রে ব্যাপক সংস্কার ব্যতীত আর কোনো বিকল্প নেই। সাংবিধানিক উপায়, আইনি উপায়, আমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে আমাদের এই চোরতন্ত্র যাতে আর ফিরে না আসে সেইভাবে পরিবর্তন করতে হবে। সর্বস্তরে সততা নিশ্চিতে দরকার মানসিকতা পরিবর্তন। তাই উন্নত দেশের আদলে আইনি চর্চার মাধ্যমে সমাজ কাঠামোকে দৃঢ় করতে হবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনীতিবিদদের দুর্নীতিতে যারা সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাজুল কবির খান। শুক্রবার সকালে রাজধানীতে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে কথা জানান তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। সরকারি কর্মকর্তারাই এসব দুর্নীতিতে সহায়তা করেছে। অপকর্মে যারা জড়িত ছিল তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পরে জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্পে হাত দেওয়ার আগে রাজস্বের হিসাব করা উচিত। পদ্মা সেতু, কর্ণফুলী টানেলের মতো প্রকল্পে রাজস্বের বিষয়টি বিবেচনা করা হয়নি। রাজনীতিবিদদের আমরা দায়ী করি, কিন্তু এইসব প্রকল্পগুলো তো সরকারি কর্মকর্তারা ইয়ে করেছেন, এবং আমরা কিন্তু এখনো সেই ট্র্যাপে আছি। এখনো কিন্তু আমাদের সরকারের মধ্যে এমন কোনো সম্পদ নাই যারা এগুলো বুঝে নিতে পারবেন। ওই যে আমাদের দাতা সংস্থারা আছে, তারা বুঝায় দেয়, তাদের সাদা চামড়া কনসালটেন্ট আমাদের বুঝায় দেন যে এটাই ব্যয়, এটাই এবং আমরা সেটাকেই মেনে নিই। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় প্রধান আসামি চন্দন দাসকে 7 দিন এবং আরেক আসামি রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এই আদেশ দেন। বিকেল 3:30টার দিকে 2 আসামিকে আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষ তাদের 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত চন্দন দাসকে 7 দিন এবং রিপনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সাইফুল হত্যার ঘটনায় বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারায় গ্রেপ্তার করা হয় রিপন দাসকে। আর হত্যা মামলার অন্যতম আসামি চন্দন দাসকে কিশোরগঞ্জে গ্রেপ্তার করে চট্টগ্রামে নেওয়া হয়। 26শে নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পুলিশ। রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এবং মাননীয় আদালত শুনানি অন্তে 10 দিনের মধ্যে আসামি চন্দন দাসকে 7 দিন এবং রিপনকে 5 দিন রিমান্ড মঞ্জুর করে। চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়া পুলিশের এক এএসআই সহ 6 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এই আদেশ দেন। এ ঘটনায় এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানায়, বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার একটি বাসায় 16 জনের একটি দল ডাকাতি করতে যায়। এ সময় তারা 8 ভরি স্বর্ণালংকার ও 35,000 টাকা লুট করে। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া দেয়। এ সময় এএসআই ফারুক সহ 6 জনকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। শিক্ষার্থীদের আন্দোলনের পর বার্ধক্য ও ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন সহ 3 শিক্ষক পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। তিনি বলেন, উপাচার্য অনুপম সেন বার্ধক্যের কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী শামীম সুলতানা এবং ট্রেজারার অধ্যাপক ডক্টর তৌফিক সাইদ পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এর আগে বুধবার ও বৃহস্পতিবার উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় 3টি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে তারা। বিচারকের সই জাল করে আদালতের 33 কোটি টাকা আত্মসাৎ করেছেন মানিকগঞ্জের ইমরান নাজির। তাকে সহায়তার অভিযোগ উঠেছে জেলা হিসাব রক্ষণ অফিসার কর্মকর্তাদের বিরুদ্ধে।
প্রাথমিক তদন্তে আত্মসাতের প্রমাণ মেলায় জর্জ আদালতের হিসাব সহকারী পদ থেকে বরখাস্ত হন নাজির। তবে অভিযোগ ওঠার পরেই দেশ ছেড়ে দুবাইয়ে চলে গেছেন তিনি। চক্রের ২১ জনের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। জমি সংক্রান্ত মামলায় জজ আদালতে ২১ লাখ টাকা জমা রাখেন মানিকগঞ্জের বাইরা ইউপি সদস্য আব্দুস সামাদ মোল্লা। তবে মামলা নিষ্পত্তির পর টাকা ফেরত দিতে গড়িমসি করে জেলা হিসাবরক্ষণ অফিস। এক পর্যায়ে জানা যায় বিচারকের সই জাল করে ভুয়া পেমেন্ট অর্ডারে তার টাকা তুলে নিয়েছে অন্য কেউ। ৪৬,০০০ টাকা এই কোর্ট ফি কিনে টাকা রাখছি, তাই আমার টাকা ডাকো, আমার কাজ ঘুরাইতেছে, কাল ঘুরাইতেছে। ঘটনা তদন্তে জজ আদালতের হিসাব সহকারী ইমরান নাজিরের দুর্নীতির তথ্য পাওয়ার পর বরখাস্ত হন তিনি। মামলার ভুয়া পেমেন্ট অর্ডার বানিয়ে আদালতের জিম্মায় থাকা শতাধিক মানুষের ৩২ কোটি ৬০ লাখ টাকার বেশি লোপাটের অভিযোগ নাজির ও তার চক্রের বিরুদ্ধে। তদন্তে জেলা হিসাবরক্ষণ অফিসের ডিএএফও নজরুল ইসলাম, সুপার দেওয়ান ফেরদৌস ওয়াহিদ, ইমরানের স্বজন সহ ২১ জনের বিরুদ্ধে উঠেছে সহায়তার অভিযোগ। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি ডিএএফও এর। জজ কোর্ট থেকে বিল পেয়েছি, সঠিকভাবেই আমরা তাদের ওই বিলটা সঠিকভাবেই পাস করছি। মানে আমার নামে যে হয়েছে, ওনার নামে হয়েছে, এটা তো আমাদের জানাই ছিল না। আজকেই তো আমরা প্রথম জানলাম যে এটা হয়েছে। ইমরান নাজিরের টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন তার স্ত্রী। বর্তমানে দুবাইতে অবস্থান করার স্বামীর অপকর্মের দায় নেবে না পরিবার, বলেন তিনি। ইমরান আর ওর যে কাকাতো ভাই আছে ১৯ নম্বরে মনে হয় ইয়া দিচ্ছে, ও হচ্ছে মেন একদম, আর হচ্ছে শরীফ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সবার শাস্তির দাবি আইনজীবীদের। এ বিষয়ে দুদকের সঙ্গে কথা বলেছেন মানিকগঞ্জ জেলা জজ, জানান প্রশাসনিক কর্মকর্তারা। দেখেছে রানী মামলায় টাকা জমা আছে ৫ লাখ টাকা, ও ওইটার এমন বসাই দিয়েছে ৫০ লাখ টাকা। আইনগতভাবে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখছেন। এই ঘটনায় ইমরান নাজির সহ ২১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে জজ আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট আরও বেড়েছে। ডিলাররা বলছেন উৎপাদক প্রতিষ্ঠান চাহিদা মতো তেল সরবরাহ না করায় এই সংকট। ২-১ দিনের মধ্যে এর সমাধান না হলে বাজারে বোতলজাত তেল একেবারেই মিলবে না। এদিকে বেশিরভাগ দোকানে বোতলজাত তেল না পেয়ে ভোগান্তিতে ক্রেতারা। সংকটের দ্রুত সমাধানের দাবি তাদের। ওই যে যারা ডিলার ওনাকে বলেন শুধু আমি তেল নেব, আপনি আড়াটা নিব না। আপনি আমলিক বললেন কেন? আপনি আমলিক থেকে আমলিক বলছি। ১ লিটার সয়াবিন তেল কেনা নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা বিক্রেতার এই বিতণ্ডা। তেল কিনতে হলে ক্রেতাকে এর সাথে ওই কোম্পানির অন্য আরেকটি পণ্য নিতে হবে, এমন শর্ত জুড়ে দিয়েছেন বিক্রেতা। এতে স্বভাবতই ক্ষুব্ধ ওই ক্রেতা। ব্যবসায়ীদের অভিযোগ, কোম্পানিগুলো সয়াবিন তেলের সাথে তাদের আরও কিছু ভোগ্যপণ্য না নিলে আলাদা করে তেল সরবরাহ করছেন না। আমার ১০ বস্তা আড়া দিতে বলছি, তাও আমি বলছি ৫ কার্টন দেন, কিন্তু এর পরে বলতেছে আপনি 5 কার্টন পাইবেন না, আপনি 2 কার্টন পাইবেন। ৫০ লিটার ৬০ লিটার তেল লাগে, সেখানে আমরা ২০ লিটার তেলও পাই না। গত ২ সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন বাজারে চলছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। তবে এই সপ্তাহ এটি আরও প্রকট হয়েছে। দোকানে দোকানে ঘুরেও বোতলজাত তেল পাচ্ছেন না ক্রেতারা। ৫-৭টা দোকানে গেছি, তীর বা রূপচাঁদা যেটা আমরা ব্যবহার করি সেটা নাই। যে কয়েকটা আড়ত আছে, আমি 4টা আড়ত 4টা দোকানে আমি ঘুরে আসছি। ৫ লিটারের কোনো দেশি তেল নেই, সব সানফ্লাওয়ার বা বাইরের কোনো তেল আছে। শুক্রবার সকাল থেকে তেলের সরবরাহ না থাকায় কারওয়ান বাজারের অনেক ডিলারের দোকান ছিল বন্ধ। উৎপাদক প্রতিষ্ঠানগুলো কৃত্রিমভাবে এই সংকট তৈরি করেছে, অভিযোগ তাদের। ১ লিটার 2 লিটার 5 লিটার মালের সংকট বেশি, কিন্তু কোম্পানিগুলো অ্যাভেলেবেল ফ্যাক্টরি থেকে মাল ডেলিভারি দিচ্ছে না। এদিকে বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম সহনীয় পর্যায়ে। ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, মূলা ৩০ থেকে ৪০ টাকা কেজি, মানভেদে সিম ৬০ থেকে ১০০ টাকা ও টমেটো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা দরে। তবে বাজারে আলুর দাম এখনও বাড়তি, মানভেদে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ১০০ টাকা কেজি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ধারাবাহিকভাবে কমছে এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিনিয়োগ কমেছে 15%। রাজনৈতিক স্থিতিশীলতা না এলে দেশি বিদেশি বিনিয়োগ আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এজন্য ব্যবসার পরিবেশ তৈরি ও আস্থা অর্জন করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা।
গত কয়েক বছর ধরেই দেশের অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গেল আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই প্রথমেই ধাক্কা খায় দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক। দুর্বৃত্তের হামলা ও শ্রমিক অসন্তোষে অনেকটাই স্থবির হয়ে যায় উৎপাদন। এমন পরিস্থিতিতে বিনিয়োগে স্থবিরতার আশঙ্কা করছেন সরকারের নীতি নির্ধারকরা। বিনিয়োগের একটা স্থবিরতা চলছে, অস্থিরতার কারণে, অনিশ্চয়তার কারণে, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে। ভাটা পড়েছে বিদেশি বিনিয়োগেও। চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বরে নিট এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে 30 কোটি ডলারের। গত অর্থবছরের একই সময়ে যা ছিল 35 কোটি 30 লাখ ডলার, অর্থাৎ 3 মাসে এফডিআই কমেছে 15%। নতুন বিনিয়োগ আসবে না এই মুহূর্তে 3 মাসে, কারণ সবাই তো চিন্তা করবে এটা কি হচ্ছে বাংলাদেশে, মানুষের পলিসিগত কি চেঞ্জ হবে, নতুন সরকার আসলে ওটা থাকবে কি থাকবে না, তো ওই আনসার্টিনিটি থাকবে। ইমিডিয়েটলি সমস্ত পরিবর্তন হবে না। দেশের সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে গড়ে তোলা 100টি অর্থনৈতিক অঞ্চলেও কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আসছে না। ব্যবসায়ীরা বলছেন, সেবার পরিধি বাড়ানো এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না। ওর তো প্রফিট করবার টাকা নিয়েও যেতে হবে, তো ওর ওই কনফিডেন্সটা প্রয়োজন। তো আমাদের একটা বড় কাজ হচ্ছে দেশের বিশ্বাসযোগ্যতা বাড়ানো। আমরা যতই বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারবো, আমরা হুট করে পলিসি চেঞ্জ করব না। ইউটিলিটি যে সুবিধাগুলো আছে, বিশেষ করে এখানে যে বিদ্যুৎ, আমরা গ্যাস, অবকাঠামো, এই কাজগুলো কিন্তু বেশ ভালো অবস্থানে আছে। তো আমার মনে হয় যে আমাদের যে 5টি ইকোনমিক জোন এখন প্রস্তুত আছে, এখানে বিনিয়োগকারী, বিশেষ করে দেশি এবং বিদেশি বিনিয়োগকারী, তারা এখন আসতে পারে। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য মতে দেশের এফডিআই এখনও জিডিপির 1% কম। উন্নত দেশের লক্ষ্য পূরণের যা আরও বাড়াতে হবে। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি নীতি সহায়তা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ড্রেজিং সম্পন্নের 6 মাসের মধ্যেই পায়রার রাবনাবাদ চ্যানেলে দেখা দিয়েছে নাব্য সংকট। যেটিতে ভিড়তে পারছে না কয়লাসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজ। এতে বন্দরের আউটারে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে লাইটারের মাধ্যমে আনা হচ্ছে জেটিতে। কয়লা বা পণ্য খালাসে বাড়ছে খরচ। 2021 সালে রাবনাবাদ চ্যানেলের গভীরতা 10.5 মিটার করার লক্ষ্যে ক্যাপিটাল ড্রেজিং শুরু করে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জান্ডিনোর। প্রকল্পের কাজ শেষ হয়েছে এবছরের এপ্রিলে। ড্রেজিং শেষ হওয়ার 6 মাসের মাথায় দেখা দিয়েছে নাব্য সংকট। এতে জেটিতে ভিড়তে পারছে না কোনো মাদার ভেসেল। বন্দরের আউটারে পণ্য খালাস করে লাইটারের মাধ্যমে আনা হচ্ছে জেটিতে। জ্বালানি পরিবহনে দ্বিগুণ খরচ গুনতে হচ্ছে 3টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের। মেইনটেনেন্স ড্রেজিং না হওয়ার কারণে আস্তে আস্তে নাব্যতা হারিয়ে ফেলছে। এখন তো জাহাজ ঢোকা খুবই মুশকিল, মানে 15,000 টন নিয়েও জাহাজ ঢুকতে পারে না। ফলে সমস্ত কয়লা আমাদেরকে চিটং আউটারে লাইটারিং করে তারপর এখানে নিয়ে আসতে হয়। পলি পড়ে নদীর রাবনাবাদ চ্যানেলের ড্রাফট কমে 6.5 থেকে 5.9 মিটারের মধ্যে চলে এসেছে। বর্তমানে এই কারণে আমাদের যে কয়লার মাদার ভেসেলগুলো আসছে, সেগুলো আমাদের জেটি পর্যন্ত আসতে পারছে না। নতুন করে ড্রেজিংয়ের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব দ্রুত সমস্যা সমাধানের কথা জানিয়েছেন বন্দরের এই কর্মকর্তা। 2টি ড্রেজার ক্রয় করার প্রস্তাবনা এবং আমরা মেইনটেনেন্স ড্রেজিংয়ের প্রস্তাবনা নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আর খুব শীঘ্রই আমরা ব্যবস্থা আশা করছি। বর্তমানে আমাদের 7.5 থেকে 8 মিটারের জাহাজ আমরা আনয়ন করছি। রাবনাবাদ চ্যানেলের গভীরতা প্রকল্পে খরচ হয়েছে 6.5 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিচঢালা কার্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুর থেকে রাঙাপানি পর্যন্ত রাস্তাটি। প্রায় 1 কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ভাঙা সড়কে চলতে গিয়ে দুর্ভোগে পড়েছেন চালক যাত্রীরা। রাঙামাটি সদর হাসপাতাল সংলগ্ন দক্ষিণ কালিন্দীপুর মৎস্যবাদ থেকে সুখী নীলগঞ্জ পর্যন্ত সেতুটির উদ্বোধন হয়েছে গেল বছর। এরপর থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দক্ষিণ কালিন্দীপুর থেকে রাঙাপানি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কটি। পর্যটকবাহী যানবাহনের পাশাপাশি প্রতিদিন সড়কটিতে চলাচল করে কয়েক হাজার মানুষ। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে খানাখন্দে ভরা সড়কে চলতে গিয়ে বেড়েছে দুর্ভোগ। এটা আসলে কাজ হচ্ছে না দীর্ঘদিন, তো এখানে আসলে মোটরসাইকেল না যে কোনো গাড়ি চালাইতে আসলে অনেক সমস্যা হয়ে যায়। একটা মানে খুব অসুবিধার হইতেছে যে দিন দিন ভেঙে যাচ্ছে এবং গাড়ি চলার অযোগ্য হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে দ্রুত সহকারে যেন রাস্তার সংস্কার করা হয়। সড়কটি দেখভালের দায়িত্বে পৌরসভা। অর্থ বরাদ্দ পেলে সংস্কারের কথা জানিয়েছেন পৌর প্রশাসক।
অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজেক্ট পৌরসভায় চলমান আছে, এডিপির অর্থায়ন আছে, সেগুলো থেকে আমরা মেইনটেনেন্স করব ধারাবাহিকভাবে। কিছু ইতিমধ্যে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অ্যাপ্রুভালের জন্য প্রস্তাব পাঠিয়েছি, অ্যাপ্রুভাল হয়ে আসলে আমরা কাজ শুরু করতে পারব। ভোগান্তি এড়াতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন শহরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রকৃতি নির্ভর কৃষি খামার গড়ে তুলেছেন খাগড়াছড়ির 14 কৃষি উদ্যোক্তা। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রচলিত সার ও কীটনাশকের পরিবর্তে খামারে ব্যবহার করা হয়েছে জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক। আর চাষাবাদ পদ্ধতিতে রয়েছে কিছুটা ভিন্নতা। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদনে এ ধরনের উদ্যোগ জরুরি বলছেন কৃষি বিভাগ। বেতছড়ি খাগড়াছড়ির প্রত্যন্ত গ্রাম। এখানে গড়ে উঠেছে ভিন্ন ধরনের কৃষি খামার হিলস গার্ডেন অ্যাগ্রো ফার্ম, যে খামারে রোপণ করা হয়েছে হলুদ, আনারস, আমলকি, আমসহ বিভিন্ন প্রজাতির ফল, বনজ, ঔষধি গাছ। প্রচলিত রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে এই খামারে ব্যবহার করা হয় কাঁচা নিম পাতা, আম পাতা, কাঁচা হলুদ সেদ্ধ থেকে তৈরি করা বালাইনাশক। আর সারের পরিবর্তে ব্যবহার করা হয় গোবর। বিষাক্তকর জিনিস বা ক্রয় করি না, আমরা নিজেরাই জৈব বালাইনাশক তৈরি করে আমরা গাছে পোকামাকড় মারার জন্য আমরা গাছে নিজেই তৈরি করে থাকি। ফল ফসলের গাছ অথবা ওষুধ পানির গাছ এগুলো আমরা লাগাইতেছি বা করতেছি, কোনো সার বিষের কোনো কারবার করি না। আমরা এখানে সব আমরা নিজে হাতে তৈরি করে গাছের পাতা ফুতা দিয়ে এগুলা দিয়ে তৈরি করে আমরা নিজেরা ওষুধ স্প্রে করি। নিরাপদ কৃষি গড়ে তোলার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নেওয়া হয়েছে এমন উদ্যোগ। শুধু তাই নয়, কৃষি পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগ জরুরি বলে মনে করছেন উদ্যোক্তারা। খাবার খেয়ে যাতে মানুষ অসুস্থ না হয়, খাবারটাই যাতে মানুষের ওষুধ হিসেবে কাজ করে। আমাদের এই বাগানের উৎপাদিত সমস্ত ফল ফসল মানুষের জন্য উপকারী হিসেবে কাজ করবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদনের এই উদ্যোগ জরুরি বলছে কৃষি বিভাগ। এটা নিঃসন্দেহে এলাকাতে একটি আলোড়ন সৃষ্টি করবে এবং আমরা কৃষি বিভাগ এটাকে সাধুবাদ জানাই, তার এই প্রোডাকশনকে, তার এই উদ্যোগকে, প্রশংসনীয় উদ্যোগ। এবং আমি মনে করি তার এই উদ্যোগটা আস্তে আস্তে সকলের কাছে ছড়িয়ে যাবে। প্রাথমিকভাবে 5 একর আয়তনের পাহাড়ের কৃষি খামারের পাশাপাশি পরিবেশ বান্ধব পর্যটন গড়ে তোলার স্বপ্ন দেখেন এই খামারের উদ্যোক্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।